অবশেষে নির্বাচন হয়ে গেছে। 297টা আসনের নির্বাচনী ফলাফল ঘোষণা হয়েছে। নির্বাচন কেমন হয়েছে, নির্বাচনে কত শতাংশ ভোট প্রকৃতপক্ষে প্রদান করা হয়েছে, কতখানি বাড়িয়ে দেখানো হয়েছে, এতদিন রাতের ভোটের ব্যাপারে মিথ্যে কথা অপপ্রচার শুনেছি, এবার জাতি দেখলো যে রাত তো রাত, তার আগে সন্ধ্যা থেকেই কিভাবে ভোট শুরু হয়, এই বিষয়গুলো নিয়ে আপনারা জানেন। সো এই নির্বাচন নৈতিক দিক দিয়ে গ্রহণযোগ্য নয়। এই নির্বাচনের গুণগত মান কারচুপিতে পরিপূর্ণ, এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে বলে মনে হয় না। এবং গণভোট, এমপি আসনে প্রদত্ত ভোট এর গোঁজামিল, সেটা আমি গতকালই বলেছি। সংখ্যা তত্ত্বের যে জটিল ধাঁধায় আটকে গেছে আমাদের আহ, নির্বাচন কমিশন। এবং একটা ছোট্ট তথ্য দিই, ইভেন ঢাকা গুলশানের যে আসন যেখানে তারেক রহমান বিজয়ী হয়েছেন, সেখানে মোট ভোট হলো 3,33,318টা, এবং সেখানে প্রদত্ত ভোট দেখানো হয়েছে 1,40,999টা। সেখানে হ্যাঁ ভোট পেয়েছে 5,47,284। 3,33,000 ভোট, সেখানে ভোট পেয়েছে 5,47,000, ঢাকার একদম গুলশানের মতো একটা ইম্পর্টেন্ট এলাকায়। সো আপনারা বুঝতেই পারেন যে এই পরিসংখ্যান নিয়ে কি সমস্যা হয়েছে। এখন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে, এটা নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। কে শপথ পড়াবে নির্বাচিত এমপিদের, এটি প্রথম প্রশ্ন। আমাদের বিশিষ্ট আইন বিশারদ, দুর্নীতিবাজ এবং চরম মিথ্যেবাদী এবং শিক্ষক নামের কলঙ্ক ডক্টর আসিফ নজরুল, তিনি কি সব ফর্মুলা বের করেছেন। একবার বলছেন যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন, একবার বলছেন প্রধান বিচারপতি শপথ পড়াবেন। কিন্তু যতদূর শেষ খবর পেয়েছি, শেষ সংসদের স্পিকার ডক্টর শিরীন চৌধুরী এবং ডেপুটি স্পিকার টুকু ভাইকে তাদের খোঁজ নেওয়া হচ্ছে। শিরীন চৌধুরী ঢাকাতেই আছেন, ডেপুটি স্পিকার তিনি কারাবন্দী, তার শরীর কেমন আছে খোঁজ নিচ্ছেন। এবং বিএনপি ভাবছেন যে সংবিধানের ধারাবাহিকতা রক্ষার্থে এই শপথ পড়াবেন স্পিকার ডক্টর শিরীন চৌধুরী। তো এটি এটি শোনা যাচ্ছে। এই নির্বাচনে যে পরাজিত হলো জামাত এবং এনসিপি, তাদের ক্ষমতায় আনার জন্য সবকিছু কিন্তু সূক্ষ্মভাবে রেডি ছিল। ডক্টর ইউনূসের প্রশাসন রেডি ছিল, ওয়াকার ব্যক্তিগতভাবে রেডি ছিল, এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ও তুরস্কের গোয়েন্দা সংস্থা তারা মাঠে প্রচুর কাজ করেছে, কিন্তু আলটিমেটলি এটা ব্যর্থ হয়েছে। সেটার চেয়েও ইম্পর্টেন্ট হলো, আমরা ফেসবুকে বেশ কিছু স্ট্যাটাস দেখলাম, সেই স্ট্যাটাস গুলো দিয়েছে এনসিপির নেতারা। সার্জিস আছে, তারপরে হান্নান মাসুদ আছে, এরকম কয়েকজন, 4জন দিয়েছে। বিএনপি তাদের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে অ্যাটাক করছে, ব্যাপক মাইর দিচ্ছে, কোথাও কোথাও গণপিটুনি, এবং খুব দুঃখজনক যে এনসিপির একজন তরুণীকে ধর্ষণ করে ফেলে রেখে গেছে। তো এই ধরনের অরাজকতা শুরু হয়ে গেছে, এবং এগুলো অবশ্যই নিন্দনীয়। কে করছে সেটির চাইতে কথা হলো যে এগুলো কখনোই কাম্য নয়। কিন্তু যে ভাষায় এনসিপির নেতারা কান্নাকাটি করছেন, তারা এই মবের বিরুদ্ধে কথা বলছেন, তখন সেইখানে ট্রল হচ্ছে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে তোমাদের যারা মারছে তারা তো মব করছে না বাবা, তারা প্রেশার গ্রুপ। এই ডাস্টবিন শফিকের সেই বিখ্যাত উক্তি যে এটা মব সন্ত্রাস না, প্রেশার গ্রুপ। এখন সেই প্রেশার গ্রুপের হিট টের পাচ্ছে এই সার্জিসের বা এই এনসিপির তরুণ নেতারা। এদিকে আমাদের বিভিন্ন জেলার প্রতিনিধিদের সাথে কথা বলে জেনেছি যে মানুষ নির্বাচনের ফল নিয়ে আনন্দিত বা বেদনার্ত হোক বা না হোক, সাধারণ মানুষের কিন্তু একটাই উচ্ছ্বাস, অবশেষে ওই ইনুস নামের আপদটা বাংলাদেশ থেকে বিদায় হবে। এই খুশিতেই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আজ আনন্দিত। এখন এখানে আরেকটা খুব কনসার্ন আছে যে জামাত যে 68 আসনে জিতেছে এবং এনসিপি জিতেছে আরো কিছু, সব মিলিয়ে বোধহয় 75-76টা আসনে তারা জিতেছে। এর মধ্যে 24টা আসন কিন্তু ভারতের সাথে সীমান্ত এলাকা। এটা একটা নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে, কারণ এই সীমান্তবর্তী এলাকার আসনে থেকে জামাত জঙ্গিদের নিয়ে ভারতের উপরে নতুন কোনো ঝুঁকি তৈরি করবে কিনা, সেটা কিন্তু দেখার বিষয়। জামাত ইসলামী যে 68টা আসন পেয়েছে,
এটাও কিন্তু ইটসেলফ দ্য নাম্বার ইজ অ্যালার্মিং। কারণ আপনি যদি এই ধরনের উগ্রবাদী মৌলবাদী দলগুলোর রাজনৈতিক ধারা বিশ্লেষণ করেন, এরা কিন্তু এই 50-60টা আসন দিয়ে শুরু করে মানে একটা পর্যায়ে গিয়ে পায়, যেটা বাংলাদেশে অকল্পনীয়। এর আগে তারা সর্বোচ্চ পেয়েছিল 18টি আসন। তারপর থেকে কিন্তু বিএনপি যদি দেশ পরিচালনায় ব্যর্থ হয় এবং বিএনপি যদি মনে করে যে আওয়ামী লীগকে পলিটিক্যাল স্পেস দেবে না, তাহলে কিন্তু আগামী সংসদে জামাত ক্ষমতায় যাবে, এটা মোটামুটি চোখ বন্ধ করে বলা যায়। কারণ সেক্ষেত্রে বিএনপি ব্যর্থ হবে নানাবিধ কারণে। বিএনপির সামনে, তারেক রহমানের সামনে কি চ্যালেঞ্জ, এটা নিয়ে আমি আজকে নয় পরে কথা বলবো, কিন্তু এটা একটা খুব কনসার্ন যে বাংলাদেশে প্রথম ধাক্কায় জামাতের নিশ্চিত পরাজয় ঠেকিয়ে দিয়েছে কিন্তু বাংলাদেশের ভোটাররা। আমি খুব স্পেসিফিক্যালি বলি যে এই যে বিএনপির ভূমিধস বিজয়, অনেক আসনেই এই বিজয়ের পেছনে ভূমিকা রেখেছে সেখানকার আওয়ামী ভোটাররা। 1 মাস আগেও যখন আমি আমাদের তৃণমূলের আওয়ামী লীগ ভোটারদের সাথে কথা বলেছি যে তারা ভোট বর্জন করবে না, কেউ কেউ বলেছে লোকাল কারণে তাদের হয়তো ভোট দিতে যেতে হতে পারে, কিন্তু একটা বিষয়ে মোটামুটি সবাই বলতো যে ভাই, আর যাই করি যদি ভোট দিতে যাই বিএনপিকে কোনো অবস্থায় ভোট দিব না। কেন দেবেন না? কারণ বিএনপি গত 17 মাস 18 মাস যে অত্যাচার, নির্যাতন, মামলা, ধর্ষণ, চাঁদাবাজি করেছে, এই দলটিকে আর ভোট দেওয়া যায় না। এটা যখন তৃণমূল আপনাকে বলবে তখন আসলে আপনার আর তৃণমূলের কাছে কিছু বলার থাকে না। কিন্তু ঠিক ভোটের আগে আগে অনেক আসনেই তৃণমূল তার গত 17 মাসের নির্যাতন, কষ্ট, বেদনা এগুলোকে পাশে রেখে শুধুমাত্র জামাত ঠেকানোর জন্য অনেক আসনেই তারা বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করেছে বা অন্তত ভোট দিয়েছে। এটার মধ্য দিয়ে বাংলাদেশ কিন্তু এই যাত্রায় বড় রকমের একটা রক্ষা পেল। কারণ জামাতে ইসলাম ক্ষমতায় আসলে যেটা হবে, তারা ইরান স্টাইলের একটা আগ্রাসী সরকার পরিচালনা করার চেষ্টা করবে, নারীদের গৃহবন্দী করবে, বিকল্প সেনাবাহিনী তৈরি করবে, একদম একদম ইরান স্টাইলে। কিন্তু আমি সবসময় বলি যে জামাত ক্ষমতায় গেলে বাংলাদেশ না হবে ইরান, না হবে আফগানিস্তান। কারণ আফগানিস্তান তারা আসলে লড়াকু, তারা একটা, আপনি সেই আদর্শ সমর্থন না করলেও তারা একটা আদর্শের জন্য লড়াই করে। ইরানের কালচারাল, সোশ্যাল অনেক অ্যাচিভমেন্ট আছে, তাদের সায়েন্টিফিক অনেক ডেভেলপমেন্ট আছে, কিন্তু জামাতের এইসব নাই। জামাত সর্বোচ্চ বাংলাদেশটাকে একটা মিনি পাকিস্তানে রূপান্তরিত করতে পারে, আর সাথে ইরানের যে খারাপ দিকগুলো আছে সেগুলো অ্যাডাপ্ট করতে পারে। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের এই যে আমি বলবো এক ধরনের ত্যাগ, হ্যাঁ, সেটিকে আমাদের অবশ্যই প্রশংসা করতে হবে। এখন বিএনপি কি করবে সেটা নিয়ে আমি পরে কথা বলবো। আমি একটু আগেই যেটা বললাম, আরেকটা বিষয় যে তারেক রহমান নির্বাচিত হওয়ার সাথে সাথে সরকারিভাবে ফলাফল ঘোষণার আগেই সবার আগে কিন্তু অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইটা নিয়ে কিন্তু ভারতেও কথা উঠেছে যে আপনি এই সবার আগে এত দ্রুত কেন করলেন, কিন্তু ভারতের এখানে একটা পলিটিক্স আছে। এখানে তো লুকোবার কিছু নেই যে তারেক রহমান এই দেশে এসেছেন, নির্বাচন করছেন, তিনি কিন্তু 5ই আগস্ট 24-এর পরপরই আসেননি। এই নেগোসিয়েশনে ভারতের একটা হিউজ রোল ছিল, এবং ভারতের ইংল্যান্ডের যে হাই কমিশনার তিনি কিন্তু তারেক রহমানের সাথে একাধিকবার মিটিং করেছেন। ভারতীয় একাধিক প্রতিনিধি তারেক রহমানের সাথে মিটিং করেছেন, সবকিছু ক্লিয়ারেন্স পাওয়ার পরে তারেক রহমান বাংলাদেশে এসেছেন। কি কি শর্তে এসেছেন সেটি সময়ই বলে দেবে। তো এই জায়গায় দেখলাম যে ডক্টর ইউনূস আজকে অভিনন্দন জানিয়েছে। সারা পৃথিবী কিন্তু অনেকেই তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ফেলেছে, কিন্তু ডক্টর ইউনূস আসলে অনেক কষ্টে এই অভিনন্দনটি জানিয়েছেন। আরেকটা ছোট্ট খবর যে জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু শেখ হাসিনার সাথে যোগাযোগের একটা চেষ্টা নির্বাচনের আগেই ছিল। এখনো এনসিপি জামাত যারা চেষ্টা করছে শেখ হাসিনার সাথে একটা নেগোসিয়েট করার জন্য, কিন্তু শেখ হাসিনা এই ব্যাপারে একদম অনড়, তাদের সাথে কোনো নেগোসিয়েশন নাই। যাই হোক, শুরুতেই যেটা বললাম ভালোবাসা দিবসের কথা, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তিনি এই নির্বাচনটিকে বর্জনের আহ্বান জানিয়েছিলেন, শান্তিপূর্ণ বর্জন। আওয়ামী লীগ কিন্তু কোনো রকমের ভায়োলেন্সের দিকে যায়নি, এটা আমি প্রশংসা করি। এবং তিনি আসলে মানুষের কোর্টে বল ছুড়ে দিয়ে দেখেছিলেন যে মানুষ আসলে কি করে। কারণ একাধিকবার আমি নেত্রী শেখ হাসিনাকে বলতে শুনেছি যে রাজনীতিতে যাই করেন না কেন, দিনের শেষে জনগণই আপনার জন্য শেষ আস্থার জায়গা।
এই ভোটার টার্ন আউট দেখে আমি যেটা বলেছি যে 14 to 15% রিয়েল ভোটার টার্ন আউট ছিল, সেটি জানার পরে শেখ হাসিনা একটি কথাই বলেছেন যেটা খুব হৃদয় ছুঁয়ে যায়, বাংলার মানুষ আমাকে এখনো ভালোবাসে। আজকের এই ভালোবাসা দিবসে জননেত্রী শেখ হাসিনা, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা, আপনাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। বাংলার মানুষের হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাকে শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।